এখন আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিয়েছি, সাউন্ড প্রবলেমের জন্য অনেকে শুনতে পারেনি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা মেডিকেল কলেজ। আজকে তোমাদের জন্য যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য সাজেশন ভিত্তিক ক্লাস, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর গুণগত রসায়নের লাইভ রিটেন বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সবচেয়ে বিষয়টা হচ্ছে রিটেন খাতা যে মূল্যায়ন করা হয় সেটা আসল সংখ্যার 5 গুণ খাতা মূল্যায়ন করা হয়। তার জন্য আমাকে এমসিকিউটা খুব ভালোভাবে মার্ক পেতে হবে, ঠিক আছে? কেননা আমার ঢাকা ভার্সিটির আসন সংখ্যা হচ্ছে 1815, এবছর কিছু আসন সংখ্যা বৃদ্ধি করেছে। তো আমাদের আসন সংখ্যা 5 গুণ, অর্থাৎ 10,000-এর মধ্যে র্যাঙ্কিং এ এমসিকিউ থাকতে হবে। এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 24, কিন্তু 24 পেলেই হবে না, অর্থাৎ টপ 10,000-এর মধ্যে তোমাকে এমসিকিউতে র্যাঙ্ক করতে হবে। তারপরে তোমাকে কিন্তু রিটেন খাতা মূল্যায়ন করা হবে। তুমি যদি এমসিকিউ 24 পাও আর রিটেন যদি তুমি 40 পাও, তারপরে ভাইয়া কিন্তু ভাইয়া আমি 64 পেয়েছি, তা আমি চান্স পেলাম না, না ভাইয়া তুমি কিন্তু ফেল, কারণ তোমাকে টপ 10,000-এর মধ্যে র্যাঙ্কে থাকতে হবে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি রসায়ন, গুণগত রসায়ন। গুণগত রসায়নে কি কি টপিক রয়েছে সেটা হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। আমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বলে দিয়েছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এজন্য এই শর্ট সিলেবাস যে টপিক রয়েছে সেই যে টপিক কোন কোন টপিকগুলো বেশি ঢাকা ইউনিভার্সিটি এমসি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি তোমাকে স্টার্ট মার্ক দিয়ে রেখেছি। প্রথম টপিকটা হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। এটা অনিষ্টা দিয়েছি, কেননা বোর পরমাণু মডেল থেকে গত 20 বছরের একটা মাত্র প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বোরের মডেলের তত্ত্ব মডেল, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো এটা হচ্ছে অনিষ্টা, অর্থাৎ যে টপিক থেকে সবসময় বেশিরভাগ প্রশ্ন আসে ওই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কিন্তু এত মোস্ট ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করতে গেলে কোয়ান্টাম সংখ্যাটা একটা কিন্তু কোশ্চেন দেয়। কোয়ান্টাম সংখ্যা ছাড়া মনে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয়ই না। তো প্রত্যেক বছর একটা করে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন চলে আসে। এরপর রয়েছে পলির বর্জন নীতি ও হুন্ডের নীতি, আউটবাউ নীতি। এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আউটবাউ নীতিটা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 30টা টপিক হচ্ছে পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আউটবাউ নীতি। এই তিনটা টপিকের মধ্যে তুমি ভাইয়া বলো ভাইয়া কোন টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউটবাউ নীতি। এবং তারপর হচ্ছে দার্বতা ও দার্বতা গুণফল। এটাকে আমি কি দিয়েছি, 1 স্টার, কেননা দার্বতা গুণফল থেকে বিগত 20 বছরে বেশি প্রশ্ন হয়নি। এছাড়া এখন দার্বতা গুণ বিশেষ কিছু জটিল ক্যালকুলেশন রয়েছে, এই কারণে দার্বতা গুণফল থেকে বেশিরভাগ ম্যাথ আসেনি। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ। এবছর কেমিস্ট্রি ফার্স্ট পেপার যে শর্ট সিলেবাসটা রয়েছে সেই শর্ট সিলেবাসে কিন্তু আয়ন শনাক্তকরণ রয়েছে। তার মধ্যে যতগুলো আয়ন রয়েছে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সোডিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস, সালফেট আয়ন, এই 3টা আয়ন। তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে রাদারফোর্ড মডেল। এই রাদারফোর্ড মডেল থেকে আমাকে কি কি তথ্য জানতে হবে, সেই তথ্যটা জানতে হবে। তা হলো রাদারফোর্ড মডেল কত সালে দেওয়া হয়, 1911 সালে। 1911 সালে আবিষ্কার করা হয় এবং এই মডেলের ভিত্তি হলো স্বর্ণপাতের উপর আলফা কণা। ভাইয়া আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে 4 হিলিয়াম 2 নিউক্লিয়াস, অর্থাৎ আলফা কণাতে 2টা প্রোটন থাকে এবং 4 থেকে 2টা কি থাকে, নিউট্রন থাকে। এবং এই টপিকটা পরীক্ষায় কত আসতে হবে, যেহেতু কেমিস্ট্রিতে রিটেনটা আসে, রিটেনে কিন্তু দিয়ে দেয় ভাবে অর্থাৎ দিতে পারে আলফা কণা কি, আলফা কণাতে 0.5 দিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ 2টি প্রোটন এবং 2টি কি থাকে, নিউট্রন থাকে। তারপর হচ্ছে সোনার পাত। এই সোনার পাতে কত সেন্টিমিটার পুরুত্ব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0.004 সেন্টিমিটার পুরু। এটা কিভাবে মনে রাখবো ভাইয়া? মনে রাখবে দশমিকের পর 3টা শূন্য, তারপর 1 ডিজিট, সেটা হচ্ছে 4। তারপর সোনার পাত কোন আবরণযুক্ত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটটা কি, এক ধরনের অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। ভাই অনুপ্রভাটা কি? অনুপ্রভাটা হচ্ছে অনুপ্রভা কি? অনুপ্রভাটা হচ্ছে রশ্মি শোষণ করার পর তা কয়েক সেকেন্ড ধরে যদি আবার বিকৃত করে, সেইটার নামই হচ্ছে কি, অনুপ্রভা। তারপরে এই মডেল কি বলা হয়, একে সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল বলা হয়। অর্থাৎ সৌরজগতের সাথে রাদারফোর্ড এই মডেলটা কি করেছে, তুলনা করেছে। এই কারণে এই মডেলটাকে সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল বলা হয়। রাদারফোর্ড মডেল সম্পর্কে এইটুকু তথ্য জানলেই দাবির জন্য এনাফ। তারপরে আমরা আসতেছি বোর পরমাণু মডেল। এই রাদারফোর্ড মডেল যে বেশ কিছু ত্রুটি রয়েছিল সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্য বোর পরমাণু মডেল একটা আবিষ্কার, সেটা হচ্ছে 1913 সালে। এবং এই মডেলের ভিত্তিটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবং এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2000 সালে
এসেছিল, আমি সেটা সাল লিখে রেখেছি। অর্থাৎ বোর পরমাণু মডেল থেকে একটা প্রশ্ন এসেছে বিগত 20 বছরে, সেটা হচ্ছে বোর মডেলের ভিত্তি কোনটা, সেটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই বছর আসতে পারে ভাইয়া রাদারফোর্ড মডেলের ভিত্তি কোনটা, সেটা হচ্ছে কি নিউটনের মহাকর্ষ তত্ত্ব ঘূর্ণন তত্ত্বের উপর কি প্রতিষ্ঠিত। ঠিক আছে, কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নগুলো কিভাবে করা হয়, মানে টপিক ভিত্তিক। এবার বোর পরমাণু মডেলের ভিত্তি দিছে, এই বছর দিয়ে দিতে পারি কি রাদারফোর্ড মডেলের ভিত্তি। কেননা ইম্পর্টেন্ট, কেননা এটা খুব সুন্দর করে বলা আছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করো। এটা শর্ট সিলেবাসের টপিকে খুব সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, এই বোর পরমাণু মডেলকে হাইড্রোজেন পরমাণু মডেল বলা হয়। এটুকু তথ্য জানলেই হবে। এবং বোর পরমাণু তিনটা প্রশ্ন, একটা শক্তি স্তর বিষয়ে মতবাদ। শক্তি স্তর বিষয়ে মতবাদটা কি আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার অঞ্চলে ঘুরতে থাকে সেটাকে বলা হয় অরবিট, আর এটাকে বলা হয় অরবিট বা শক্তি স্তর। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়, যার তিনটা প্রস্তাব মনে রাখলে হবে। তারপর কৌণিক ভরবেগ বিষয়টা হচ্ছে, সূত্রটা হচ্ছে কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। এমটা কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, বিটা কি ইলেকট্রনের বেগ, আরটা কি কক্ষপথের ব্যাসার্ধ, এনটা কি শক্তি স্তর। এন এর মান 1 হতে পারে, এন এর মান 2 হতে পারে। এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। এবং এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক, এই প্লাঙ্কের ধ্রুবক কি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এইচ। প্লাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এবং এই বোর মডেল থেকে আমাদের যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে প্লাঙ্কের ধ্রুবকের মানটা। দাবিতে 1 মার্কের জন্য আসতে পারে, কি তোমাদের ধোকা দিতে পারে, এখানে -34 দেওয়া আছে, সেখানে দিয়ে দিতে পারে +34। এখানে জুল সেকেন্ড আছে, তোমাদের দিয়ে দিতে পারে কি জুল পার সেকেন্ড। আমার তোমাকে অনেকে কি করবে জুল পার সেকেন্ড দিয়ে দাগিয়ে দিবে, অথচ পরের অপশন কিন্তু আর কি খেয়াল করবে না। এই বিষয়টাকে আমাদের খুব কিন্তু নজর রাখতে হবে, কারণ এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাকে কিন্তু খুব ডিপ থেকে কোশ্চেন করা, অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন করবে। মানে প্রশ্নটি কঠিন করে বিষয়টা এমন না, তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন করার অপশন বেশ কিছু তোমাকে ধোকা লুকিয়ে রাখবে। ঠিক আছে, এবং তোমাকে এই যে অপশনের সাথে তোমার সাথে যে বিষয়গুলো ভালোভাবে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এবং এই বোর পরমাণু মডেল থেকে কি হয়, বর্ণালী সৃষ্টি হয়। এবং আমাদের যে শক্তির বিকিরণ বা শোষণ বিষয়ক বিষয়, অর্থাৎ ইলেকট্রন যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তাহলে শক্তির কি হয়, শোষণ ঘটে। শক্তির কি ঘটে, শোষণ। এবং ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্নতে আসে তাহলে ইলেকট্রনগুলো কি হয়, বিকিরিত হিসাবে প্রতিফলিত হয়, বিকিরণ হয়। ঠিক আছে, এবং এই তিনটা টপিকে যেহেতু 2019 সালে রাদারফোর্ড মডেলের জন্য সীমাবদ্ধতা আসলে রিটেনে, এবং এই টপিক থেকে রিটেন আসার সম্ভাবনা খুবই কম। তারপরের টপিকটা হচ্ছে কি, ইলেকট্রন সংখ্যা 1 এর বেশি হলে বোর মডেল তার বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা দিতে পারে কোথাকার, সেটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। হাইড্রোজেন পরমাণু ও 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু শুধু ব্যাখ্যা দিতে পারে। ইলেকট্রন সংখ্যা যদি 1 এর বেশি হয় সেক্ষেত্রে বোর মডেল তার বর্ণালী কি দিতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না। এবার একটা এমসি তোমাদের লিখেছি, বোর পরমাণু মডেলে কোনটির জন্য প্রযোজ্য। দেখি ভাইয়ারা অ্যান্সার দাও। দেখি ভাইয়েরা, বোর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য? অনেকে কমেন্ট করেছে মাইদা ইসলাম, হিলিয়াম প্লাস। ভাইয়েরা আরো কি কমেন্ট করো। অর্থাৎ হাইড্রোজেন প্লাস, এখানে হাইড্রোজেনের পরপর সম্ভবত 1, অর্থাৎ এখানে একটা কি ইলেকট্রন কি করেছে, সে ত্যাগ করেছে। অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে, 1 থেকে 1 বের করলে 0, অর্থাৎ 0 হলে কিন্তু বর্ণালী ব্যাখ্যা দিতে পারবে না। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1 এর বেশি হতে পারবে না, 1 এর কম হতে, মানে 0 হওয়া যাবে না, 1 এর কি হওয়া লাগবে,
বেশি হলে বোর মডেল কি ব্যাখ্যা দিতে পারে না। যেমন হিলিয়াম ক্ষেত্রে কি এখানে হিলিয়াম প্লাস, হিলিয়ামের পরমাণু সংখ্যা কত 4 আর একটা লিখতে করছে কি হবে 3, এটাও কিন্তু ব্যাখ্যা দিতে পারবে না। যেমন লিথিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে প্লাস, লিথিয়াম পরমাণু সংখ্যা কত 3, একটা ইলেকট্রন সে করেছে ত্যাগ করে তাহলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2। এবং বেরিলিয়াম প্লাস, এখানে অপশন আমাদের ভুল রয়েছে, সেটা হচ্ছে এখানে তোমার কারেকশন করে দিচ্ছি, হিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1 এর বেশি হলে বোর মডেল তার বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না, অর্থাৎ 1 এর মধ্যে থাকা লাগবে, শুধু হিলিয়াম প্লাসটাই কি বোর মডেল এখানে কি হবে প্রযোজ্য হবে। এই টপিক থেকে একটা এমসিকিউ আসতে পারে। মানে কারেকশন করে দিয়েছি, হিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করেছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, অর্থাৎ 1ই হচ্ছে গ্রহণযোগ্য। ইলেকট্রন সংখ্যা 1 এর বেশি হলে বোর মডেল তার বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তো 0 হয়ে যায়। তারপর হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে কি হয়ে যায়, পরমাণু সংখ্যা 2, একটা ত্যাগ করে তাহলে কত হয় 1। লিথিয়ামের পরমাণু সংখ্যা তো 3 থেকে একটা ত্যাগ করে তাহলে 2, 1 এর বেশি তো পারবেই না। বেরিলিয়াম প্লাস, অর্থাৎ বেরিলিয়াম পরমাণু সংখ্যা তো 4 থেকে একটা ত্যাগ করলে কয়টা 3ও ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে ইলেকট্রন 1 এর বেশি হওয়া যাবে না। কোয়ান্টাম সংখ্যা, এই তো বলেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোয়ান্টাম সংখ্যা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা করে কোশ্চেন চলে আসে। এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আছে কি, ঢাকা ইউনিভার্সিটি 19-20 কোশ্চেনটা আসছে। এই কোয়ান্টাম সংখ্যাটা কি, কোয়ান্টাম আমাদের অত বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, কারণ তোমার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা 10 জুন, এজন্য তোমাদেরকে তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এক হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী ম্যাগনেটিক বা চুম্বকীয়, ম্যাগনেটিক বা চুম্বক, আর হচ্ছে কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এক ভাই কমেন্ট করেছে, ভাইয়া হাসি দিল এই কমেন্টস দেখে। জিকো কমেন্ট করতে শোনা যায় না ভাই, এখন কি শোনা যাচ্ছে? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের 3টা টপিক জানতে হবে, সেটা হচ্ছে বিস্তারিত তথ্য ঢাকা ইউনিভার্সিটি আসতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরে কি ব্যাখ্যা করা যায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার ব্যাখ্যা করা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকৃতি ব্যাখ্যা করা যায়, শক্তি স্তরের আকৃতি। এবং ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন ব্যাখ্যা করা যায়, ত্রিমাত্রিক দিকবিন্যাস। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করা যায়, ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এটা কেন লিখলাম ভাইয়া, কেননা ঢাকা ইউনিভার্সিটিতে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কি আকৃতি প্রকাশ করে, সেটা কিন্তু 12-13 সালে এই প্রশ্নটা এসেছিল। অর্থাৎ এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা এল দ্বারা শক্তি স্তরে কি প্রকাশ করে, সেটা হচ্ছে শক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। যেহেতু এই যে এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি একটা কোশ্চেন চলে আসছে, তার মানে কি এই টপিক থেকে ঢাকা কোশ্চেনটি আরো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করা যায়, শক্তি স্তরের আকার। বিস্তারিত আলোচনা করছি না, কেননা তোমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা 10 জুন, এই জন্য তোমাদেরকে খুব দ্রুত পড়াচ্ছি, এই জন্য মাইন্ড করো না, কেননা তোমাদের অনেকগুলো টপিক পড়াতে হবে এবং অনেকগুলো টপিক এই গুণগত দর্শনের যে টপিক ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি সেগুলো কি শেষ করতে হবে। এবং ক্লাসের কিছুক্ষণ পরে আমাদের শর্টকাট রয়েছে, যে শর্টকাট গুলোতে তোমরা দ্রুত গতিতে এমসিকিউ কি সলভ করতে পারবে। তো তোমরা যাতে এতক্ষণ যে ধৈর্য ধারণ করে বসে আছো, তো সবাইকে ধন্যবাদ দিবে। মাইক্রোফোনে প্রবলেম ছিল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ক্লাসের জন্য আন্তরিকভাবে দুঃখিত মাইক্রোফোন প্রবলেমের জন্য। আশা করি নেক্সট ক্লাসে মাইক্রোফোন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করা হয়, শক্তি স্তরের আকৃতি। এবং ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করা যায়, ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন।
এবং স্পিন কন্ডাকশন কিভাবে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। জাস্ট এই 4টা ইম্পর্টেন্ট ইনফোটাই মনে রাখবে। অর্থাৎ প্রধান কন্ডাকশন কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কন্ডাকশন এল দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কন্ডাকশনকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং স্পিন কন্ডাকশনকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সহকারী কোয়ান্টাম আমরা কিভাবে নির্ণয় করব? সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এখানে কি আসছে, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n4 হলে L1 বিশিষ্ট অরবিটালটি কি? এটা ঢাকা ইউনিভার্সিটি 2019-20 সালের প্রশ্ন। তো এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে ভাইরা এখনো লাইভে যুক্ত রয়েছে, আশা করি তোমাদের বন্ধুদেরকে অনেকে যারা এখনো মেসেজ করো নাই, মেসেজ করে দাও। জি ভাইয়া, আরো দ্রুত ভাইয়া প্লিজ, অবশ্যই দ্রুত যাচ্ছি। এবং তোমাদের যারা ক্লাসে জয়েন করেছো তোমরা শেয়ার করে দাও ক্লাসটা এবং ফ্রেন্ডদের মাঝে দ্রুত ছড়িয়ে দাও, যাতে তোমাদের বন্ধুরা যাতে ক্লাস করতে পারে। ঠিক আছে ভাইয়া, দ্রুত যাচ্ছি, তোমাদের বিষয়টা আমি নষ্ট করবো না। তাহলে সহকারী কন্ডাকশন কি? শক্তি স্তরের আকৃতি, ম্যাগনেটিক কন্ডাকশন সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিক্ষেপণ বা ওরিয়েন্টেশন, স্পিন কন্ডাকশন দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক। 4টা টপিক মনে রাখবা, যেহেতু সহকারী কন্ডাকশন শক্তি স্তরের আকৃতি এটা ঢাকা ইউনিভার্সিটি অলরেডি চলে আসছে। তার মানে এই যেহেতু এটা চলে আসছে, এটা হয়তো নাও আসতে পারে। এই 3টা দ্বারা প্রধান কন্ডাকশন কি নির্দেশ করে, ম্যাগনেটিক কন্ডাকশন সংখ্যা কি নির্দেশ করে, স্পিন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, এটা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, মানে আমাদের টপিক ঢাকা ইউনিভার্সিটি কিন্তু টপিকটা হচ্ছে মেন, মানে যেটা টপিক থেকে প্রশ্ন আছে ওই টপিকটা খুব ভালোভাবে কি সলভ করতে হবে, তাহলে যে কোনো প্রশ্নই কিন্তু পারা সম্ভব। অর্থাৎ এল এর মান কি আমরা বের করি 0 থেকে n-1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 4 হয়, এল এর মান কি হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ 0 তো অবশ্যই হবে, 0 থেকে n এর মান এখানে কত ধরছি 4, তাহলে 4 তো আনব্রেক করলে কত হয় 3। তাহলে এল এর মান কত এখানে কি, n এর মান যদি 4 হয়, এল এর মান হচ্ছে 0 থেকে n-1, অর্থাৎ হচ্ছে 3। এই যে আমাদের তো জানি যে তোমরা যে অনেক কোয়ান্টাম সংখ্যা ভালোভাবে পড়ে আসছো, এই জন্য বিস্তারিত আলোচনা করছি, কারণ বিস্তারিত আলোচনা করলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারতা। অনেকে কমেন্ট করতেছো, ভাইয়া ব্লাড দেখা যায়, ব্লাড দেখা যাচ্ছে বল, এখানে তো ঠিকই আছে ভাইয়া, নেট প্রবলেম। তোমার হয়তো নেটের প্রবলেম, তুমি একটু তোমার নেট কানেকশনটা চেক করো। অর্থাৎ আমরা এখন প্রশ্ন যাচ্ছি, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা n4 হলে L1 হলে, অর্থাৎ এখানে কিছু এত বিস্তারিত আলোচনা করার সময় নেই, তোমরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছ, তো তোমাদের শর্টকাটে কিছু পড়ে যায় যেগুলো তোমরা হবে খুব অল্প সময়ে অ্যান্সার করতে পারবে। L এর মান 0 হলে s অরবিটাল, মনে রাখবে p এর মান, L এর মান 1 হলে p অরবিটাল, L এর মান 2 হলে d অরবিটাল, L এর মান 3 হলে f অরবিটাল। এবং এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 এর প্রশ্নটা আসছে। অর্থাৎ উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n4 L1, তাহলে L1 কোথায় হয় p অরবিটালের ক্ষেত্রে। যেহেতু p অরবিটালের ক্ষেত্রে প্রশ্নটা আসছে, তোমাদের কিন্তু d এখানে L এর মান 2 দিয়ে দিতে পারতাম, মানে কি হবে d অরবিটাল, 3 দিয়ে দিতে হবে f অরবিটাল। এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে 2p অরবিটালের জন্য n, l, m এবং m এর মান নির্ণয় করো। ঢাকা ইউনিভার্সিটি 14-15 সাথে আসছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 11-12 সেশনের প্রশ্নটা এসেছিল। 2p অরবিটাল, 2p অরবিটালের ক্ষেত্রে আমরা জানি n এর মান কত 2, l এর মান কি, p অরবিটালের জন্য l এর মান কত 1, একটু আগে লিখলাম। m এর মান, m এর মানটা কি হিসাব করতে হয় প্লাস মাইনাস 0 থেকে প্লাস মাইনাস l সহ পর্যন্ত, এটা হচ্ছে m এর মান। তাহলে এখানে যদি 1 হয়, তাহলে এখানে 0 যদি নেই, তাহলে কি হবে -1 +1, এই তিনটা হচ্ছে m এর মান। অর্থাৎ 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত
ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে। তো অনেকে অ্যান্সার করেছে যে সাদিয়া আফরিন পি অরবিটাল, আগের প্রশ্নে অ্যান্সার করেছো সাদিয়া আফরিন, আবার অ্যান্সার দিয়েছো 2 1, মানে এ বি কমেন্ট করো, তাহলে 2, তাহলে কি বি নাম্বার অ্যান্সার, অর্থাৎ প্রধান কোয়ান্টাম এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা পি অরবিটালের জন্য এর মান কত হয় 1, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 1 এর জন্য কি হবে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ 0 প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি। কোন অরবিটালটি সম্ভব নয়? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2004 সালে প্রশ্নটা এসেছিল, এবং এখানে একটা শর্টকাট রয়েছে। আমরা অরবিটাল জানি কি এস পি ডি এফ, অর্থাৎ তুমি এখানে 1 2 3 4 এভাবে বসিয়ে দিবে। সাদি আপনি আনসার করেছে কি সি। আচ্ছা দেখতেছি, অর্থাৎ তুমি এস পি ডি এফ আমরা জানি অরবিটাল 4 প্রকার, তুমি 1 2 3 4 বসাই দিবে। এবং কি বলছে কোন অরবিটালটি সম্ভব নয়? অরবিটাল কোনটা সম্ভব হবে না? অর্থাৎ এই যে 2p, এই 2p এর নিচে সম্ভব হতে পারে না। 2p এর উপরে সম্ভব হতে পারে, কিন্তু 2p এর নিচে অর্থাৎ 1p সম্ভব হবে না। 3d এর নিচে কি 2d কি হবে না? সম্ভব হবে না। 4f এর নিচে কি 3f, অর্থাৎ 3f অরবিটাল কি হবে না? সম্ভব হবে না। আশা করি শর্টকাটে তোমাদের বোঝাতে পেরেছি। তারপর রিভিউ করি। অরবিটাল 4 প্রকার, s p d f, s এর আগে 1, p এর আগে 2 বসাবা, 3 4 এভাবে বসাবা। বসানোর পরে হচ্ছে এই 2p এর নিচে অরবিটাল কখনো সম্ভব হবে না। 3d এর নিচে অরবিটাল কি হবে না? সম্ভব হবে না। 4f এর নিচে অরবিটাল কি হবে না? সম্ভব হবে না। এটা বিস্তারিত আলোচনা রয়েছে, তবে যেহেতু তোমাদের সাজেশন ক্লাস নিচ্ছি, তোমরা অলরেডি এগুলো পড়ে আসছো, তাই তোমাদের টাইমটা ওয়েস্ট করছি না। তাহলে কোন অরবিটাল সম্ভব নয়? 2d অরবিটাল সম্ভব নয়। তারপরে প্রশ্ন হচ্ছে কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। তাহলে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি কোন কোয়ান্টাম সেটটি কোন, মানে কোন সেট সম্ভব, কোন সেট সম্ভব না। এক্ষেত্রে কিছু রুলস রয়েছে, সেটা হচ্ছে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এল হবে কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে n সমান l, অর্থাৎ n সমান l কি হতে পারবে না। এবং s এর মান কি হবে? সর্বদা প্লাস মাইনাস হাফ হবে, তা না হয় প্লাস মাইনাস হাফ হবে। এবং এর কি m এর মানটা কি হবে? l এর মান হচ্ছে m এর মান l এর মান ছোট হবে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা কি m এর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে আমরা জানি কি l এর মানটা কি হয়? m এর মান 0 থেকে প্লাস মাইনাস l, অর্থাৎ m এর মান 0, এটা সম্ভব। এর মান কি প্লাস হাফ, অর্থাৎ এটা সম্ভব। কিন্তু বি নাম্বার অপশন দিকে তাকাই, n এর মান 3, l এর মান 1, m এর মান 2, s এর মান মাইনাস হাফ, অর্থাৎ s এর মান প্লাস আর মাইনাস হতে পারে, এটা ঠিক আছে। n এর মান যদি 3 হয়, l এর মান কি 1 হতে পারে 0 থেকে, অর্থাৎ n এর মান কি m থেকে কি বড় হওয়া লাগবে। কিন্তু এই যে কন্ডিশনটা কি, l এর মানটা কি m থেকে কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। l এর মান কত? 1, আর m এর মানটা কি 2, অর্থাৎ এটা কি ছোট হয়ে গেছে, অর্থাৎ m এখানে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এটা কি সম্ভব নয়। এই l এর মানটা কি হওয়া লাগবে? m এর চেয়ে কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে অপশনটা হচ্ছে বি নাম্বার। আর সি নাম্বার যদি n সমান 1, l0 হতে পারে, m0 হতে পারে, s মাইনাস হাফ হতে পারে, এটা সঠিক। n2 হলে l0 হতে পারে, m0 হতে পারে, s প্লাস মাইনাস হাফ, যে কোনো একটা হলেই হবে, তাহলে এটা সঠিক। তো পরের প্রশ্ন যাচ্ছি আমরা। কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এটা কি ঢাকা ইউনিভার্সিটি 2007 সালে এই প্রশ্নটা এসেছে। এবং এখানে একটা শর্টকাট রয়েছে, যদি বলে 4টা কোয়ান্টাম সংখ্যা যদি দেওয়া থাকে এবং যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি শর্টকাট ইউজ করবা? ইলেকট্রন সংখ্যা সমান m এর মান ইনটু s এর মান দিই।
ভাইয়া এস এর মান d কে লিখলেন, আমরা জানি স্প্রিং কোয়ান্টাম সংখ্যার মান কি প্লাস মাইনাস হাফ, অর্থাৎ যদি শুধু প্লাস থাকে এখানে এস এর মান বসাবো 1, বা মাইনাস থাকে শুধু এস এর মান একটা, যদি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকলে এস এর মান বসাবো কত 1, আর যদি প্লাস মাইনাস দুইটাই থাকে সেক্ষেত্রে এস এর মান কত বসাবো দুইটা, মানে d কে এখানে প্লাস হতে হবে মাইনাস হতে হবে, এজন্য আমার d টা উল্লেখ করতে হবে এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে প্রশ্ন কি বলছে l সমান 2 হলে m on s প্লাস হাফ। তাহলে এই শর্টকাটে কি বের ইকুয়েশন বলছে কি, একটি অরবিটালে 4টা কোয়ান্টাম সংখ্যার সেট n3 l2 m on এবং s প্লাস হাফ হলে ইলেকট্রন সংখ্যা কত হবে। যদি 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের শর্টকাটটা হচ্ছে m এর মান ইনটু s এর মান d, অর্থাৎ s এর মান দুইটা দিক, একটা হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, যদি প্লাস হাফ থাকে অর্থাৎ পোস্ট এখানে কি আছে প্লাস হাফ, অর্থাৎ s এর মান কি বসাবো 1, এবং m এর মান কয়টা আছে 1, m এর মান কয়টা আছে এখানে একটা, এখন কত বসাবো 1, ঠিক আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 1 সাথে 1 গুণ করলে 1, তাহলে আমার অ্যানসার কোনটা হবে 80, মানে একটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। না এই প্রশ্নের অ্যানসারটা সবাই জানো তো, n3 হলে l2 m প্লাস মাইনাস 2 s প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে শর্টকাটটা কি ইউজ হবে, m এর মান ইনটু s এর মান d, s এর মান এখানে কয়টা দিক প্লাস একটা দিক মাইনাস একটা দিক, অর্থাৎ দিক সংখ্যাটা হবে এখানে 2, মানে m এর মান কিভাবে বসাবো, m এর মান কি প্লাস মাইনাস 2, অর্থাৎ m এর মান এখানে কয়টা সম্ভব 5টা, অর্থাৎ -2 -1 0 +1 +2, অর্থাৎ নেগেটিভ কর্নার সংখ্যাটা হচ্ছে, মানে হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস l সহ পর্যন্ত হচ্ছে নেগেটিভ কর্নার সংখ্যা, অর্থাৎ m এর মান এখানে কয়টা হবে 5টা। তাহলে এই প্রশ্নটা ইলেকট্রন কয়টা হবে 10টা। বাইরে কমেন্ট করো এই শর্টকাটটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ভাইরা একটু কমেন্ট করো এই শর্টকাটটা সবাই বুঝতে পেরেছো কিনা, যদি না বুঝে থাকো তাহলে আমি আবার এটা রিপিট করছি। এমডি হাসিবুর রহমান শাহিন বলেছে ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ ভাইয়া। সাদি আপনি আনসার জানিয়েছে ডি, সিয়াম রহমান ডি, ধন্যবাদ ভাইয়া, তোমাদের আনসার সঠিক হয়েছে। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, যদি 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে, 4টা কোয়ান্টাম সংখ্যাতে যদি ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি 2007 সালের প্রশ্নটা এসেছে, এবং এই প্রশ্নটার আদলে কিন্তু নতুন একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকলো, এখান থেকে তোমাকে কি বের করতে বললো ইলেকট্রন সংখ্যা কয়টা হবে। সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে m এর মান ইনটু s এর মান, অর্থাৎ d, s এর মান দুইটা, যদি প্লাস হাফ থাকে তাহলে s এর মান কয়টা বসাবো একটা, যদি প্লাস মাইনাস হাফ দুইটা দেওয়া তাহলে s এর মান কয়টা বসাবো দুইটা। এখানে এই প্রশ্নটাতে s এর মান কি প্লাস মাইনাস হাফ, এই কারণে d হবে দুইটা, m এর মান কি প্লাস মাইনাস 2, অর্থাৎ প্লাস মাইনাস 2 মানে কি -2 -1 0 +1 +2, এখানে m এর মান কয়টা 5টা, তাহলে 5 গুণ ইলেকট্রন সংখ্যা কয়টা হলো 10টা। আর আগের প্রশ্নটা কিভাবে হলো, আগের প্রশ্ন বলেছিল যে n এর মান 3 l2 m on, আগের প্রশ্ন যদি আমরা ব্যাক করি সেক্ষেত্রে m এর মান কয়টা একটা ছিল, এখানে কিন্তু প্লাস মাইনাসের কোনো সম্পর্ক ছিল না, তার মানে এখানে কিন্তু m এর মান কয়টা একটাই ধরতে হবে। যদি প্লাস মাইনাস 1 থাকতো সেক্ষেত্রে আমাকে m এর মান কি হতো -1 0 +1, সেক্ষেত্রে আমরা m এর মান এখানে কত ধরতাম 3 ধরতাম, যদি m এর মান প্লাস মাইনাস 1 থাকতো। আশা করি এই শর্টকাটটা সবাই বুঝতে পেরেছো। আউফবাউ নীতি, আউফবাউ নীতিটা কি, ইলেকট্রন প্রথমে কি নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে কি উচ্চ শক্তি স্তরে কি গমন করে। এখানে প্রশ্ন একটা বলছে যে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে। আউফবাউ নীতিটা কি জানি n প্লাস
এল এর নীতি, এটা হচ্ছে আউটবাউ নীতি। এই প্রশ্নের আনসার দেখি ভাইরা কমেন্ট করা শুরু করো, দেখি কে কে পারো এই প্রশ্নটা। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমি n প্লাস এল এর একটা নীতিটা লিখে ফেলি, সেটা হচ্ছে n প্লাস এল এর মান। কারণ এই প্রশ্নটা হচ্ছে আমরা 4টা অরবিটালের ক্ষেত্রে জানি s p d f। এখানে s অরবিটাল এর মান 0, এখানে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3। প্রশ্ন মধ্যে 4f 5d 6p 7s, মানে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে। অর্থাৎ n প্লাস এল এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন কি করে? আগে প্রবেশ করে। উদাহরণটা দেখবেন, অপশনটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কি 4f। এখানে কি 4টা কি n এর মান, f অরবিটালের জন্য l এর মানটা কি 3, তাহলে 4 প্লাস 3 এখানে কত হয়? 7। 5d এর ক্ষেত্রে n এর মান কত? 5। d অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? 2, এখানে কত? 7। 6p এর ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, n এর মান 6, p অরবিটালের জন্য l এর মান 1, 7, 7s, n এর মান কত? 7, l এর মান কি? s অরবিটালের জন্য l এর মান কত? 0। অর্থাৎ 4f এর ক্ষেত্রে n প্লাস l এর মান 7, 5b এর ক্ষেত্রে 7, 6p এর ক্ষেত্রে 7, 7s এর ক্ষেত্রেও কি 7। তাহলে ভাই কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে? এটা হচ্ছে নিয়ম হচ্ছে, যদি n প্লাস এল এর মান যেখানে কম সেখানে আগে প্রবেশ করবে, এদিকে লিখলাম। কিন্তু এখানে তো সবগুলাতেই সমান। যদি n প্লাস এল মানে সবসময় কি হয়? সমান হয়, সেক্ষেত্রে দেখবে যে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন কি করে? আগে প্রবেশ করে। অর্থাৎ 4f 5d 6p 7s এর n প্লাস l এর মান কত আসে? 7। 4f এর ক্ষেত্রে কি হবে? n এর মান কোথায় সবচেয়ে কম? যেহেতু সমান, যেখানে n এর মান সবচেয়ে কম ওই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ 4f এর ক্ষেত্রে n এর মানটা কি? কম, এজন্য এই 4f অরবিটাল ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। আমার ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালের প্রশ্নটা এসেছিল এবং এই বছরের প্রশ্নটা কি রিপিট হতে পারে বা অন্য একটা প্রশ্ন দিতে পারে। অর্থাৎ আহ্বান নীতিরা হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে। এবং n প্লাস এল এর মান যেখানে কম হয়, যদি এখানে তো 5, 6, 7, 8, তাহলে কোথায় কম হইতো? এই 4f এর ক্ষেত্রে যদি সাপোজ ধরো 5 হলো, তাহলে n প্লাস এল এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি সমান হয় সেক্ষেত্রে দেখবা যেখানে n এর মানটা কম, তার মানে এখানে 4f 5d সেক্ষেত্রে সব ক্ষেত্রেই সমান এবং n এর মান কি 4, মানে এখানে সবচেয়ে কম, এই ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। পলির বর্জন নীতি ও হুন্ডি নীতি, দেখি ভাইরা এই প্রশ্নটা কে কে অ্যান্সার পারো? সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দাও। পলির বর্জন নীতি ও হুন্ডি নীতি, কোন বিন্যাসটি পলির বর্জন নীতি ও হুন্ডি নীতি সমর্থন করে? পলির বর্জন নীতিটা কি? এটা একটা শর্টকাটে মনে রাখবা, বাংলা লিঙ্ক, যে আমরা ব্যালেন্স চেক করি। অর্থাৎ একটি পরমাণুর জন্য দুইটি ইলেকট্রন, এখানে কি 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। তাহলে পলির বর্জন নীতিটা কি? এটা কতে আসতে পারে? পলির বর্জন নীতিটা কি? অর্থাৎ একটি পরমাণুর জন্য দুটি ইলেকট্রনের জন্য একটি পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। অর্থাৎ 3টা ভিন্ন হবে, একটা এক হতে পারে। অর্থাৎ মানে এরকম, মানে 4টা কখনো কি হবে না? এক হবে না। যেমন n এর মান এখানে যদি 4 হয়, l এর মান কি হবে? l এর মান মনে করো যে এখানে 2, l এর মান ধরলাম 1, s এর মান +½ অর্থাৎ একটি পরমাণু দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি এক হতে পারে না। যেমন n এর মান 4, l এর মান 2, l এর মান 1, এক্ষেত্রে কি 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি এক হতে পারে। অর্থাৎ এখানে n4 হতে পারে না, l4 হতে পারে না, এক হতে পারে না।
এবং হুন্ডের নীতিটা কি? হুন্ডের নীতিটা তোমরা বিস্তারিত অনেকে অ্যান্সার দিয়েছো, মাসুম আব্দুল্লাহ ডি, বা অনেকবার কমেন্ট করেছো, সাদিয়া আপনি অ্যান্সার করেছো ডি। ঠিক আছে, আমরা দেখতে হুন্ডের নীতিটা কি? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ কি বিজোড় অবস্থায় প্রবেশ করে। অর্থাৎ পি অরবিটাল ইলেকট্রন কয়টা করে বসবে? 3টা অরবিটালে কি একটা সিঙ্গেল বসবে, এখানে কি একটা একটা করে বসবে, অর্থাৎ এখানে আগে 2টা বসবে না। হুন্ডের নীতিতে এখানে সিঙ্গেল সিঙ্গেল করে বসবে, পরবর্তীতে 3টা অরবিটাল পূরণ হয়ে আসবে, তারপর এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, অর্থাৎ বিজোড় অবস্থায়, এবং ইলেকট্রন স্পিন কি একমুখী হবে। কোন বিন্যাসটি পরিবর্তন নীতি ও হুন্ড নীতি সমর্থন করে? এ নাম্বার দেখাও, এখানে কি প্রথমবার ইলেকট্রন প্রবেশ করছে, এখানে প্রবেশ করছে, এই দেখো এখানে কি সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু এখানে কি সিঙ্গেল প্রবেশ করে না, অর্থাৎ 2টা, অর্থাৎ এটা সঠিক না। বি নাম্বার ক্ষেত্রে দেখো, মানে প্রথম অরবিটালে 2টা, তারপর 2টা 2টা সিঙ্গেল সিঙ্গেল, এই যে এটাও কিন্তু সমর্থন করে না, অর্থাৎ সিঙ্গেল, অর্থাৎ স্পিন এখানে কি বি নাম্বার কি স্পিন দেখাবে ঊর্ধ্বমুখী হবে। সি নাম্বার ক্ষেত্রে কি দেখাও, 2টা অরবিটাল ঠিক আছে, 2টা অরবিটাল এখানে কি দেখো, এখানেও কিন্তু ভুল, অর্থাৎ এখানে কি হবে এরকম, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল করে প্রবেশ করবে, তারপর কি এখানে প্রবেশ করবে। আর কোনটাতে সমর্থন? ডি নাম্বার, অর্থাৎ এখানে 2টা প্রবেশ করেছে, তারপর 2টা, তারপর 2টা, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল করে প্রবেশ করবে, সিঙ্গেল করে পূরণ করার পর পরবর্তীতে আবার এখানে প্রবেশ করবে, অর্থাৎ ডি নাম্বারটা সঠিক। যারা ডি নাম্বার অ্যান্সার করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে বর্ণালী নীতি। এই বর্ণালী নীতি থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 17-18 সালে। এটা হচ্ছে কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এটা তোমাকে মনে রাখতে হবে, কারণ তড়িৎ চুম্বকের বর্ণালী শর্ট সিলেবাসে কিন্তু রয়েছে বর্ণালী নীতি, সেক্ষেত্রে কিন্তু এখানে পড়ে রাখতে হবে। মহাজগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে। এটা অনেকে মনে রাখতে পারো, অর্থাৎ অনেকে মনে রাখতে ম গা র আ দ অ, এরকম মনে রাখতে পারো, তোমার যেভাবে মনে রাখতে পারো। মহাজগতে গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রোওয়েভ রেডিও টেলিভিশন, মাইক্রোওয়েভ রেডিও টেলিভিশন। এর উপর থেকে নিচের দিকে সবসময় তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, এবং উপর থেকে এবং নিচ থেকে উপর দিকে তরঙ্গ দৈর্ঘ্য কি কমে, অর্থাৎ তোমার মনে রাখবে একটা সিস্টেম, উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। যদি তোমরা এটা মনে রাখো, তাহলে যদি বলে যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি থাকবে, কম থাকবে, অর্থাৎ সবসময় মনে রাখবা উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি বেশি। বলছে যে কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাহলে গামা রে, অর্থাৎ গামা রশ্মি, তারপর বলছে মাইক্রোওয়েভ এটা, তারপর হচ্ছে ভিজিবল মানে কি দৃশ্যমান, এক্স রে, অর্থাৎ গামা, এক্স রে মানে রঞ্জন, দৃশ্যে মাইক্রোওয়েভ। তাহলে বলছে যে কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? ঢাকার মধ্যে 17 সালের প্রশ্ন এসেছে, রিসেন্টলি কিন্তু কোশ্চেন, অর্থাৎ উপর থেকে দেখি তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়বে, অর্থাৎ মাইক্রোওয়েভের তরঙ্গ সবচেয়ে কি বেশি। অনেকে অ্যান্সার করেছো বি নাম্বার, এমডি ইলিয়াস হুসাইন বি, ইসরাত জাহান বি, সাদিয়া আফরিন বি। মাহিদা ইসলাম আপু কোন টপিকটা ক্লিয়ার না, যদি একটু বলতেন। তারপরের প্রশ্ন দেখি, তারপরের প্রশ্ন হচ্ছে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এই প্রশ্নের অ্যান্সারটা জানাও। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ এক্স রে, ইউবি, গামা রে, আয়ার রে। আয়ার রে মানে হচ্ছে অবলোহিত রশ্মি। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ কি থাকবে, কমতে থাকবে। কি কি দেওয়া আছে? এক্স রে, এটা হচ্ছে এক্স রে, তারপর ইউবি অতিবেগুনি, গামা, আর হচ্ছে কি আয়ার। আমরা জানি কি উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে এবং নিচ থেকে উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য কি কমে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে কম, অর্থাৎ উপরে যেটা সবচেয়ে কি গামা, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি কম, অর্থাৎ সি নাম্বার। ইলিয়াস হোসেন সি, সাদিয়া আফরিন সি, ধন্যবাদ। পরের প্রশ্নটা আমরা যাই। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে
দৃশ্যমান অঞ্চলে রশ্মি দেখা যায়। এই প্রশ্নটা কিন্তু রিটেন প্রশ্ন 2019 সালে এসেছিল। এটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর সিরিজ, হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। এটা কিভাবে মনে রাখবে, সেটা হচ্ছে লাইলির বাবা পেল বাস্কেট ফুল। অর্থাৎ লাইলিতে কি হবে, লাইমেন, তারপর বাবাদা কি, বামার মনে রাখবে, পেলোদা মনে রাখবে প্যাস্টিয়ান, বাস্কেট দেয়া ব্রাকেট এবং ফুল দিয়ে ফুল সিরিজ। অর্থাৎ এটা কিন্তু 2019 সালের প্রশ্ন এসেছিল হাইড্রোজেন বর্ণালী 5টি সিরিজের নাম লেখো। সেটাকে মনে রাখবে লাইলির বাবা পেল বাস্কেট ফুটবল। অর্থাৎ লাইমেনটা কোথায় দেখা যায়, সেটা হচ্ছে অতি বেগুনি, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটিতে 12-13 সালের প্রশ্ন এসেছিল, ওইখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। লাইমেনটা হচ্ছে অতি বেগুনি, বামারটা শুধু দৃশ্যমান হয়, বামারটা শুধু কি হয়, দৃশ্যমান। প্যাস্টেন ব্রাকেট এগুলো সব কি আয়ার, অর্থাৎ অবলোহিত অঞ্চলে দেখা যায়। তো লাইলিটাকে অতি বেগুনি, বামারটা দৃশ্যমান। যেটা দেখবা যে একটু ব্যতিক্রম, ওটাই কিন্তু পরীক্ষা আসছে। অর্থাৎ অতি বেগুনি লাইমেন কি আসছে, অতি বেগুনি অঞ্চলে, বাবার কি দৃশ্যমান, এই প্রশ্ন কিন্তু আসছে। হাইড্রোজেন বর্ণালীর কোন সৃষ্টিতে দৃশ্যমান অঞ্চলে রশ্মি দেখা যায়? তাহলে অ্যান্সার কি হবে, বামার, সি নাম্বার। অনেকে আছে, আমি হাসিবুর রহমান শাহিন সি, এমডি ইলিয়াস হোসেন সি, সাদিয়া আফরিন সি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বামার সিরিজে দৃশ্যমান দেখা যায়। যদি এখানে বলে অতি বেগুনি অঞ্চলে কোন রশ্মি দেখা যায়, সেটা কি লাইমেন। কারণ অর্থাৎ ঢাকার মাসে এই টপিক থেকে প্রশ্ন, যেহেতু একটা টপিক যেহেতু প্রশ্ন একবার আসছে, সেই টপিকটি ইম্পর্টেন্ট। অর্থাৎ ওই টপিক থেকে এর প্রশ্নটা না আসলেও দৃশ্যমান অতি বেগুনি অঞ্চল টপিকটা ইম্পর্টেন্ট, এবং টপিকটা থেকে ঢাকা কোশ্চেন করেন। তারপরে রিডবার্গ ধ্রুবক আর এই দ্বারা প্রকাশ করা হলে এইচ পরমাণুর বা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা রশ্মি বিকিরিত হবে? অর্থাৎ রশ্মি বিকিরিত আমরা জানি কি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা মানে কি মিউ বার। তার মানে কি লিখতে পারি, 1/λ, আমরা কি লিখতে পারি, আর এইচ n1 স্কয়ার n2 স্কয়ার। অর্থাৎ আর এইচ মানটা কিন্তু ক্যালকুলেশন করা লাগবে না। এবং এই প্রশ্নটা কিন্তু 20-21 সেশনে এসেছিল, এবং এই প্রশ্নটা কিন্তু 15-16 সেশনে এসেছিল। অর্থাৎ প্রশ্নটা কি হয়েছে, রিপিট হয়েছে, কেন এটা হাতে ক্যালকুলেশন সহজে করা যায়। তাহলে এখানে আর এইচ কি বলছে, বামার সিরিজের জন্য। তাহলে বামার সিরিজের জন্য n এর মান কত হবে, 2। অর্থাৎ লাইলির বাবা যেখানে 2 নাম্বার ইয়েতে আসে, তাহলে বামার n এর মান 2। n2 কি হবে, এই যে n1 এর মান আর প্লাস লাইন, কত নং লাইন, অর্থাৎ এই 2 এর সাথে 1 যোগ করে দিবে। তাহলে হচ্ছে n2 এর মান কি করবা, n1 এর মান কি বামার সিরিজের জন্য 2, এবং n2 এর জন্য কি করবা, এই 2 এর সাথে কি করবা, 1 যোগ করবা। অর্থাৎ 3 নাম্বার লাইন এখানে বসায় দাও। 1 এখানে কি 3 স্কয়ার, এখানে কি n এর মান কত 2 স্কয়ার, এখানে কি 3 স্কয়ার। লসাগু কত হয়, 1/4 9। লসাগু এখানে কত আসে, 36, 36 9 আর 4 নং 36, অর্থাৎ 5 RH/36। অনেক কমেন্ট করেছো বি, মানে অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ রশ্মি বিকিরিত হবে, অর্থাৎ কি 5 RH/36, অর্থাৎ বি নাম্বারটা। এই প্রশ্নটাই কিন্তু যদি ঘুরিয়ে দেয়, ভাইয়া সর্বনিম্ন কত তরঙ্গ, মানে তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তরঙ্গ রশ্মিটা মানে কি 1/λ। এখন যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে কি হবে, উল্টে যাবে, ল্যামডাটা উপরে যাবে, অনটা নিচে, অর্থাৎ 36টা উপরে যাবে আর 5 RH কি যাবে, নিচে যাবে। ঠিক আছে, যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে। এবং এই প্রশ্নটা কিন্তু প্যাস্টেন সিরিজ দিতে পারে। বামার সিরিজ যেহেতু দিয়েছে, প্যাস্টেন সিরিজ দেবে। প্যাস্টেন সিরিজ n এর মান কি, লাইলির বাবা পেল, তাহলে কি প্যাস্টেন মান কত 3। তাহলে n2 এর মান কি হবে, এই n1 এর মান +1, তাহলে 3 + 1 এটা কত হবে 4। ঠিক আছে, এবং এখানে একটা যে 7 RH/44 এরকম নাম আছে প্যাস্টেন সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলে। আর তরঙ্গ দৈর্ঘ্য বলে, যার শুধু কি
উল্টে দিবা, যেহেতু দুইবার প্রশ্ন আছে টপিকটা ইম্পর্টেন্ট। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে নাই। এখানে বলছে দ্রাব্যতা লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী, এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। আবার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে কিন্তু ইংলিশ টার্ম অনেক ইউজ করা হয়, কারণ এগুলো কনফিউজ করার জন্য। কারণ তোমাকে তারা তো মানে চান্স মানে বাছাই করার জন্য এমনকি সবাইকে চান্স দিতে পারবে না, তোমাকে ছাঁটাই পরীক্ষা করা হয়। অর্থাৎ এই অপশনগুলো তোমাকে ইংলিশ টার্ম দেওয়া হয় যাতে তুমি একটু কনফিউজ থাকবে প্রশ্নের অ্যান্সার কি ভুল করো। সুপার স্যাচুরেটেড অর্থ কি অতিতৃপ্ত, আনস্যাচুরেটেড অর্থ কি অসম্পৃক্ত, স্যাচুরেটেড অর্থ কি সম্পৃক্ত, অল অফ দ্য মানে সবগুলো। অর্থাৎ দ্রাব্যতা গুণফল শুধু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটুকু মনে রাখবেন। দ্রাব্যতা গুণফল থেকে বেশ কিছু একটা এমসিকিউ আসছিল, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। যদি একটু কঠিন ক্যালকুলেশন করা লাগে, হাতে ক্যালকুলেশন কঠিন হয়ে যায়, এই টপিক থেকে খুব বেশি ম্যাথ আসে না। শুধু মনে রাখবে দ্রাব্যতা গুণফল কি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই যে একটা প্রশ্ন, প্রতিদিকে সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা 4 × 10⁵ মোল পার লিটার। এই তাপমাত্রা বেরিয়াম সালফেট কেএসপি কত? অর্থাৎ 2005-06 সালে 15 বছরের আগের প্রশ্ন। মাত্র একটা প্রশ্ন আসছে দ্রাব্যতা গুণফল থেকে। এবং দ্রাব্যতা গুণফল একটা শর্টকাট বের করি, যেমন অনেকে আমরা ভাঙতে পারি না, বিয়োজন করতে পারি না, ক্যাটায়ন চার্জ নির্ণয় করতে পারি না, সেক্ষেত্রে তুমি একটা টপিক মনে রাখবে। যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড যদি মনে রাখি, সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা মনে করো এস, দ্রাব্যতা এস, অর্থাৎ এখানে সোডিয়াম কয়টা রয়েছে? একটা। ক্লোরিন কয়টা রয়েছে? একটা। দ্রাব্যতা কি? এস। এই শর্টকাটটা কিভাবে মনে রাখবা সেটা হচ্ছে, আমাকে আমি সোডিয়াম ক্লোরাইড বিয়োজন ভাঙা পারি না, সোডিয়াম প্লাস মাইনাস ক্লোরিন সেটা আমি জানি না। এই শর্টটা হচ্ছে আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি আর তুমি। অর্থাৎ সোডিয়াম কয়টা রয়েছে? একটা, তাহলে অনের উপর কি? আমার উপর আমি। ক্লোরিন কয়টা রয়েছে? একটা, অনের উপর অন। আর এস কি? আমার উপর কি? তুমি আর আমি। তাহলে কি অন আর অন যোগ, তাহলে কত আসলো? এস স্কয়ার। এটা হচ্ছে দ্রাব্যতা। আমি কোনো হচ্ছে বাংলা আমরা বিয়োজন করলাম না। এখানে কি বলছে? বেরিয়াম সালফেট। তাহলে বেরিয়াম সালফেট এক্ষেত্রে বেরিয়াম কয়টা? একটা। সালফেট কয়টা? একটা। আমার উপর আমি। বেরিয়াম কয়টা? আমার উপর আমি। একটা। সালফেট কয়টা? একটা। আমার উপর আমি। এবং এস কি? দ্রাব্যতা যদি ধরি, দ্রাব্যতা এস, দ্রাব্যতা এস এবং এস কি? এই পাওয়ারের যোগফল, আমার উপর আমি আর তুমি, 1 + 1, এটাও কি? এস স্কয়ার। তার মধ্যে বেরিয়াম সালফেট আসছে, তোমাকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিতে পারে। মানে তোমার সিস্টেমটা কি? দ্রাব্যতা এটা এস। অ্যালুমিনিয়াম কয়টা? একটা। ক্লোরিন কয়টা? তিনটা। আমার উপর আমি, অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়াম একটা, এজন্য একটা। ক্লোরিন কয়টা? তিনটা। আমার উপর আমি, ক্লোরিনের উপরে কি? 3। এসে মান কি ইউজ করব? এই 1 আর 3 টি যোগফল, পাওয়ারের যোগফল। তাহলে 1 দিয়ে কিউব করলে কত? 1। 3 দিয়ে কিউব করলে কত? 27। এবং এস এর 3 আর 4 যোগ করলে s⁴, অর্থাৎ 27 s⁴। আশা করি তোমার শর্টকাটটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমার উপর আমি বসে দেখবো যে বেরিয়াম কয়টা আছে? একটা। বেরিয়াম তার উপর কি একটা আছে? একটা বসালাম। সালফেট কয়টা আছে? একটা। এজন্য একের উপর কি বসাবো? 1। এবং দ্রাব্যতা এস কি? মানে আমি আর তুমি, পাওয়ার যেগুলো লাগবা সেটাকে যোগ করে দিবা, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয়ের শর্টকাট। ভাই অর্গানিক নিয়ে একটা ক্লাস নিয়েন, হ্যাঁ সব নিয়মিত ক্লাস নেওয়া হবে। তোমরা আশা করি লাইভ ক্লাস করতে থাকো, এবং তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলা বিষয়ের উপর কি লাইভ ক্লাস এই পেজ থেকে নেওয়া হবে। আশা করি তোমরা সকলে কি এই পেজের সাথে যুক্ত থাকবে। বেরিয়াম সালফেটে যদি আমরা কি করতে চাই, দ্রাব্যতা গুণফল কয়টা হবে? এখানে কি? একটা। আমার উপর আমি, তাহলে 1, আর এস কি? 1 + 1, তাহলে কি? এস স্কয়ার। এখানে কি বলছে? বেরিয়ামের ঘনমাত্রা, অর্থাৎ এটা মানে কি ঘনমাত্রা কি? এটা এস দেওয়া আছে, বা সলিউবিলিটি বা এস এর মান দেওয়া আছে, এবং কি কেএসপি। দ্রাব্যতা গুণফল কি হবে? এস স্কয়ার। এস এর মান কত দেওয়া আছে? 4 × 10⁻⁵। তাহলে কি হবে? উপরে স্কয়ার, 4 স্কয়ার কত হয়? 16। এবং এখানে কি হবে? 10⁵ হিসেবে লিখতে হবে -10। অপশনে দাও কি আছে? 16 × 10 কি আছে? নাই। কি আছে? 1.6 আছে, তাহলে 1.6, 1.7, তাহলে বি নাম্বারটা আগে অপশন বাদ। তাহলে আমরা কি করব? এখানে 1.6 যদি নেই, তাহলে পাওয়ার একটা কি কমে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে কোনটা? এ নাম্বার।
আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ দাম্পত্য গুণফল থেকে খুব বেশি প্রশ্ন, দুইটা প্রশ্ন আজকে, দাম্পত্য গুণফল কোন দ্রবণে সম্পৃক্ত বা স্যাচুরেটেড দ্রবণে, আর একটা প্রশ্ন দাম্পত্য গুণফল। আসলে শর্টকাটে যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায় ওই টপিক গুলো আসবে। তারপর তোমাদের শর্টকাট তো শিখিয়ে দিল কিভাবে প্রয়োগ করবে। অনেকে এরকম করে L2 অ্যালুমিনিয়াম কিভাবে ভাঙবো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এখানে কয়টা, দুইটা, অক্সিজেন কয়টা, তিনটা, এবং এস এর মান আমার উপর আমি, অ্যালুমিনিয়াম কয়টা, 2 ইনটু অক্সিজেন কয়টা, আমার উপর আমি 3, আর এস এর মান কি, এই দুটো পাওয়ারের যোগফল 2 প্লাস 3, অর্থাৎ 2 এর সাথে কত হয় 4, 3 কিউব করলে কত হয় 27, আর এখানে কি s টু দি পাওয়ার কি 5, অর্থাৎ 27 এর 8 4 2 10, 108 S5। অর্থাৎ আমি ভাইয়া এরামিনাকে ভাঙতেও পারি না, বিয়োজন করতে পারি, ক্যাটাগরি শনাক্ত করতে পারি। তার জন্য এটা হচ্ছে শর্টকাটে খুব দ্রুত সলভ করে ফেলবে। এবং যেহেতু এই প্রশ্ন যদি আসতে পারে বলো যে এক দাম্পত্য গুণফল কত, মানে হাতে ক্যালকুলেশনে এত জটিল টপিক আসবে না, ঠিক আছে। নিচের কোনটি দ্রাব্যতা বেশি, এই যে একটা হচ্ছে বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। আবার যদি দেয় বেরিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা বেরিয়াম হাইড্রোক্সাইড দেয়, অনেকে কিন্তু ধরতেই পারে। এখানে একটা শর্টকাট হচ্ছে, যেমন সালফেট আর হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হয়, বেরিয়াম সালফেটের ক্ষেত্রে বেশি হয়, এমনকি বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বেশি হয়। শর্টকাটটা হচ্ছে দ্রাব্যতা কোথায় বেশি, এটা হচ্ছে সালফেট এমনকি হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে। শর্টকাটটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি হবে, পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি হবে, সে যৌগের দ্রাব্যতা তত বেশি, সে যৌগের দ্রাব্যতা তত বেশি। আমার লেখা তো ভালো না, আশা করি সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। অর্থাৎ কি বললাম, ক্যাটায়ন ও অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি হবে, সে যৌগের কি দ্রাব্যতা তত বেশি। যেমন আমরা যদি বেরিয়াম সালফেট না কল্পনা করি, বেরিয়াম সালফেট, বেরিয়াম কি ল্যাম কি 2 প্লাস দেয়, 2 মাইনাস দেয়। এখানে যেহেতু প্রোটন সংহিসাব করব, পারমাণবিক সংহিসাব করব, সেক্ষেত্রে চার্জ এখানে যদি আমি ইলেকট্রন সংখ্যা গণনা করতাম, সেক্ষেত্রে কি চার্জ আমরা নিয়ে গণনা করতাম। যদি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা আমরা গণনা করবো, সেক্ষেত্রে চার্জ নিয়ে কোনো ঝামেলা নাই। বেরিয়াম সালফারের ক্ষেত্রে বেরিয়ামের পরমাণু সংখ্যা কত 4, এখানে পরমাণু সংখ্যা সালফারের কত 16, আর অক্সিজেনের কত 8। অক্সিজেনের কয়টা আছে 4টা, 4 8 32, 32 আর 16 যোগ করলে 48, এই দুটোর পার্থক্য কত 44। আমি কি বলছি, দ্রাব্যতা সালফেট আর হাইড্রোক্সাইড আমার ক্ষেত্রে অনেকে উল্টা পাল্টা বুঝি না, সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যেখানে বেশি হবে, সেই যৌগের দ্রাব্যতা তত বেশি। অর্থাৎ বেরিয়াম সালফেটের পার্থক্যটা 44। তারপর আমরা কি বলবো, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12, সালফেটের ক্ষেত্রে কি পারমাণবিক সংখ্যা বের করলাম কত 48, 48 12 বিয়োগ করলে 36। তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে, ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা কত 12 20, সালফেটের কত 48, বিয়োগ করলে কত 28। তারপর হচ্ছে বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেটের ক্ষেত্রে এই বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, এটা একটু মনে রাখবে। সালফেটের পরমাণু সংখ্যা হলো 28, পার্থক্য কত আসবে 8। তো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য বের করলাম। আমি কি বলছি, ক্যাটায়ন ও অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি হবে, সেই যৌগের দ্রাব্যতা তত বেশি। অর্থাৎ বেরিয়াম সালফেটের পার্থক্য হলো 44, ম্যাগনেসিয়াম 36 আর 28। তাহলে কোথায় পার্থক্য বেশি, বেরিয়াম সালফেটের ক্ষেত্রে। এই কারণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কি সবচেয়ে বেশি। অনেকে আনসার করেছে এমডি ইলিয়াস হোসেন এ, সিয়াম রহমান এ, এমডি হাসিবুর রহমান শাহিন এ। ভাই আসলে তোমার শর্টকাটটা বুঝতে পেরেছো? যদি শর্টকাটটা বুঝে থাকো, এই প্রশ্নে আছে নিচের কোনটির দ্রাব্যতা বেশি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যা করবো, নট চার্জ।
এক্ষেত্রে আমরা একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড। বেরিলিয়াম পরমাণু সংখ্যা কত? 4। এবং অক্সিজেন আমরা এই চার্জটা ইউজ করবো না, আমরা এই শুধু পরমাণুর সঙ্গে ইউজ করবো। অক্সিজেনের কত 8, হাইড্রোজেনের কত 1, তাহলে এখানে কত হলো 9, এখানে ডিভাইড করলে কত 5। অর্থাৎ এই ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন কি অ্যানায়নের পারমাণবিক পার্থক্য কত আসলো 5। এবং সবগুলোতে তোমরা নির্ণয় করতে কি বাইরে পারো কিনা, যেখানে পার্থক্য বেশি হবে সেখানে কি হবে, দাব কত বেশি হবে। এমডি অ্যাসোসিয়েশন आंसर দিয়েছো ডি, দুইবার आंसर দিয়েছো ভাইয়া ডি। ভাই আমার অনেক কনফিডেন্স, তাই না? ডি आंसर দিয়েছো। আচ্ছা ডিটা দেখি, ডি হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম পারমাণবিক সংখ্যা কত 56, আর অক্সিজেনের কত 8, হাইড্রোজেনের কত 1, কত হলো 9। 56 থেকে 9 বিয়োগ করলে কত 47। এখানে পারমাণবিক পার্থক্য সবচেয়ে বেশি। সি নাম্বার কেন হলো না? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 20, আর ওএইচ এর পারমাণবিক সংখ্যা কত 8, আর 1 যোগ করলে 9, 20 থেকে 9 বিয়োগ করলে 11। আর বেরিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কি 47। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক পার্থক্য কত? ক্যাটায়ন এবং অ্যানায়নের ম্যাগনেসিয়ামের কত 12, এবং এখানে কত 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3। অর্থাৎ আমি বলছি কি ক্যাটায়ন ও অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যেখানে বেশি হবে, যত বেশি হবে সেই দ্রব্য পদার্থ তত কি বেশি। অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক পার্থক্য সবচেয়ে বেশি, এবং এই ক্ষেত্রে বেরিয়াম সালফেটের ক্ষেত্রে পারমাণবিক পার্থক্য বেশি ছিল, আর এখানে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক পার্থক্য বেশি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ভাইরা বুঝতে পেরেছো না? একটা কমেন্ট করে আমাকে জানাও তো। এমডিলিয়াস হোসেন হুম ভাইয়া, আর কয়েকজন কমেন্ট করো ভাই, এই শর্টকাটটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর প্রশ্নটা কি আয়ন শনাক্তকরণ, এবং আয়ন শনাক্তকরণ প্রশ্নটা কিন্তু এইটা প্র্যাকটিক্যাল ছিল শর্ট সিলেবাসে, ঠিক আছে। এবং বেশ কিছু আয়ন ছিল সেখানে, যেহেতু এখানে কি 2019 সালে প্রশ্ন এসেছে, কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে পারে। বাইরে এই প্রশ্ন আছে কি জানো তোমরা? কমেন্ট করে জানাও কে কে পারো অ্যান্সারটা। সার্বজনীন নির্দেশক দিয়ে পরীক্ষা কি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি H2 SO4, নাইট্রিক অ্যাসিড NO3। আর দুটার মধ্যে কি হবে পার্থক্য, মানে কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা হয়। রিসেন্টলি 2019 সালের প্রশ্ন। তোমরা যদি ক নাম্বার কি অনেক প্রশ্ন করেছো, ডি নাম্বার। এমডি স্বামী সরকার ডি নাম্বার অ্যান্সার দিয়েছো, ঠিক আছে আমি চেক করছি। সার্বজনীন নির্দেশক দ্বারা পরীক্ষা, এই নাম্বার হচ্ছে সার্বজনীন নির্দেশক। এই সালফিউরিক অ্যাসিড এটাও এক ধরনের কি অ্যাসিড, এটা এক ধরনের কি অ্যাসিড, তাহলে কি পার্থক্য করা যাবে না নির্দেশক দ্বারা, যেহেতু দুইটাই কি অ্যাসিড। যদি আমরা সোডিয়াম কার্বনেট গুঁড়া, সোডিয়াম কার্বনেট কি Na2CO3, যদি আমরা এই সালফিউরিক এর সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করাই তাহলে এখানে কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, এখানে কি উৎপন্ন হবে এখানে নাইট্রিক অ্যাসিড কার্বন, অর্থাৎ কি একই উৎপন্ন হবে, পার্থক্য করা যাবে না। ম্যাগনেসিয়াম ফিতা যোগে যদি আমি এখানে যদি ম্যাগনেসিয়াম যদি একটা যোগ করি তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট একটা কি লবণ উৎপন্ন করবে, এখানে কি ম্যাগনেসিয়াম যুক্ত হয়ে কি করবে ম্যাগনেসিয়াম নাইট্রেট একটা কি লবণ উৎপন্ন করবে, অর্থাৎ সেম, অর্থাৎ পার্থক্য করতে পারছি না। আর যদি বেরিয়াম নাইট্রেট যদি যখন যোগ করি সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড বেরিয়াম নাইট্রেট যদি আমরা যোগ করি তাহলে বিক্রিয়াটা হবে কি বেরিয়াম সালফেট, অর্থাৎ কি সাদা পদক্ষেপ দিবে। আমরা যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বেরিয়াম নাইট্রেট যুক্ত করি, বেরিয়াম নাইট্রেট, এখানে দেখো এখানে কিন্তু বিক্রিয়া করবে না, কারণ এখানে এটা সেম, এটা কি সেম, এই কারণে কি এখানে কি নো রিঅ্যাকশন। তাহলে কোন পরীক্ষায় সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পার্থক্য করতে পারে, সেটা হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট, কারণ সালফিউরিক অ্যাসিড বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, সেখান থেকে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ দেয়, আর নাইট্রিক অ্যাসিড কি
যে এখানেও বেরিয়াম নাইট্রেট একটা নাইট্রেট, এখানেও কি নাইট্রেট সেম পজিশনে কি নো রিঅ্যাকশন, বিক্রিয়া দিবে না, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার। আসিফ হাসান রাজন কমেন্ট করেছে, স্যার বিগ ফ্যান, থ্যাংক ইউ। নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? ভাইয়ের এই প্রশ্নে অ্যান্সার দাও। নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আসতে পারে। অ্যামোনিয়াম আয়ন বা পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড টেট্রাহাইড্রিকের ক্ষারীয় একটি লবণ বা নেসলা বিকারক পটাশিয়াম টেট্রা মার্কিউরিক আয়োডাইড, অর্থাৎ A2H4, এটা কি নেসলা দ্রবণ। ঠিক আছে, সাদিয়া আফরিন বি, মাইদা ইসলাম বি, এমডি সামি সরকার বি, এমডি ইলিয়াস হোসেন বি। শর্ট সিলেবাস থেকে এমসিকিউ চলে আসতে পারে বা রিটেনে বলতে পারে যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করো, তবে রিটেনে আসার সম্ভাবনা খুব কম, এমসিকিউ আসতে পারে। নেসলা দ্রবণ কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে নেসলা দ্রবণ K2H4 পটাশিয়াম টেট্রা মার্কিউরিক আয়োডাইড। বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন অ্যানায়ন শনাক্ত করা যায়? শর্ট সিলেবাসে যেগুলো আছে ওখানে থেকে দেখো যেটা পারো কিনা। বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন অ্যানায়ন শনাক্ত করা যায়? সালফেট, ক্লোরাইড, কার্বনেট, সোডিয়াম প্লাস। সালফেট কি? বেরিয়াম নাইট্রেট। ক্লোরাইড কি? সিলভার নাইট্রেট দ্বারা। কার্বনেট কি? বেরিয়াম নাইট্রেট। সোডিয়াম কি? আবার কি? সোডিয়াম কি? পটাশিয়াম পাইরিয়া অ্যান্টিমেনিট দ্বারা। কার্বনেট হচ্ছে সি নাম্বার आंसर। কার্বনেট কি? বেরিয়াম নাইট্রেট। এবং সালফেট কি? বেরিয়াম নাইট্রেট। কিন্তু আর বেরিয়াম নাইট্রেট কিন্তু সালফেটের সাথে বিক্রিয়া করলে HCl কি থাকে? অদ্রবণীয় থাকে। ঢাকার ইউনিভার্সিটিতে বাংলা লাইন লিখে দিতে পারে যে বেরিয়াম নাইট্রেট দ্বারা একটি যৌগ কায়ন শনাক্তকরণ যায়, কিন্তু লঘু HCl অদ্রবণীয়, সেটা কি? সেটা হচ্ছে সালফেট আয়ন। এই কার্বনেট আয়ন কি? বেরিয়াম নাইট্রেট দ্বারাও কি করা যায়? সালফেট কি? বেরিয়াম নাইট্রেট দ্বারা কি শনাক্ত করা যায়, কিন্তু এই সালফেট আয়নটা লঘু HCl কি থাকে? অদ্রবণীয়, তো দ্রবণীয় হয় না। এবং এই প্রশ্নটা কিন্তু রিটেনে না এমসিকিউতে রিটেন আকারে আসতে পারে, মানে বাংলা লিখে দিলে বড় এভাবে আসতে পারে এমসিকিউতে। লাস্টে যে টপিক রয়েছে, যারা ক্লাসে জয়েন করেছিল তাদের অসংখ্য ধন্যবাদ। আইসো সম্পর্কিত তথ্য, যদিও শর্ট সিলেবাসে এই টপিকগুলো নাই, তারপর আমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অলরেডি কোশ্চেন আসছে, একটু জানা উচিত, চলে আসতেও পারে। কারণ স্যাররা যদি শর্ট সিলেবাসে যদি টপিকগুলো যদি ফলো করে, সেক্ষেত্রে শর্ট সিলেবাসে কোশ্চেন সম্ভাবনা বেশি। তারপরে কিছু টপিক স্যারদের ফেভারিট থাকে, যেমন আইসোটোপ, এগুলো থেকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, একটু তোমার অনেকেই পারো। যেমন এখানে কি? আইসোটোপ। এখানে কি? শুধু মনে রাখবে আইসোটোপ। আইসোটোপের লাস্টে কি? ও, অর্থাৎ কি? প্রোটন সংখ্যা সমান। শুধু এইটুকু মনে রাখবা। আইসো বা বারটা আমরা রাখবো হচ্ছে কি? ভর সংখ্যা সমান। আর যদি আইসোটোন আসে, আইসোটোন, টোনটা কি মনে রাখবা? নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। এবং আসতে পারে যে সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক আসে, সম ইলেকট্রনিক, সম ইলেকট্রনিক অর্থাৎ কি? ইলেকট্রনগুলো কি পরস্পর কি থাকে? সমান থাকে। যেমন এই প্রশ্নটা দেখো, পরস্পরের কি? যেমন এখানে কি? প্রোটন সংখ্যা 6, এখানে প্রোটন সংখ্যা 8, অর্থাৎ কি আইসোটোপ হবে না। তারপর যদি 14 থেকে ভর সংখ্যা থেকে যদি 6 বিয়োগ করতে, নিউটন সংখ্যা কত? এখানে 8, 16 থেকে 8 বিয়োগ করলে নিউটন সংখ্যা কত? 8, অর্থাৎ কি নিউটন সংখ্যা সমান হচ্ছে। সুতরাং এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আইসোটোন। কেন আইসোবার হলো না? এই কার্বনের ভর সংখ্যা কত? 14, অক্সিজেনের ভর সংখ্যা কত? 16, অর্থাৎ দুইটা ভর সংখ্যা কি হয় নাই? সমান হয় নাই। দুইটা কি হয়েছে? নিউটন সংখ্যা সমান হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে 14 থেকে 6 বিয়োগ করলে 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8, অর্থাৎ নিউটন সংখ্যা সমান। এই কারণে পরস্পরের কি? আইসোটোন, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার। তারপরে কোন আয়ন সমূহ সম ইলেকট্রনিক? এবং কি ঢাকা ইউনিভার্সিটি 11, 12 এবং 2001-2000 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল। অর্থাৎ 11-12 এই প্রশ্নটা এসেছিল এবং 2001-2000 সালে এই টাইপেরই অন্য একটা প্রশ্ন এসেছিল। মানে সম ইলেকট্রনের প্রশ্ন দুইবার আসছে, সেটা একটু আমি ইন্ডিকেট করে রাখছি। ঠিক আছে, মানে কোন আয়ন সমূহ সম ইলেকট্রনিক? অর্থাৎ সম ইলেকট্রন মানে কি? ইলেকট্রন পরস্পর কি থাকবে? সমান থাকবে। এই প্রশ্নটা কিন্তু ভুল করা যাবে না। এবং এই প্রশ্নগুলো অনেকে কিন্তু খুব দ্রুত সাথে অ্যান্সার করতে গিয়ে ভুল করে ফেলে। কারণ এখানে কিন্তু অপশনগুলো ভালোভাবে তাকাতে হবে। যেমন আমার কোন আয়ন সমূহ সম ইলেকট্রনিক?
বি নাম্বারটা যদি দেখি ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন পরমাণু সংখ্যা কত 9, একটা ইলেকট্রন কি করেছে সে গ্রহণ করেছে, তাহলে কত হবে 10টা ইলেকট্রন। ক্লোরিনের ক্ষেত্রে কি 17 কি 18, এবং দুইটা তুমি ই করতে পারো, মানে কোন আইনের সময় সম্মিলিত, অর্থাৎ দুইটা ইউজ করে তুমি যদি সময় যদি স্বল্প থাকে এমসিকিউতে দুইটা ইউজ করে তুমি কি দেখো যে সমান আছে কিনা, কিন্তু সমান নাই তাহলে অ্যান্সার হবে না। তো সি নাম্বারটা যদি দাও O2 মাইনাস, অক্সিজেনের কি 8 আর দুইটা কি করছে বন্ধন কত হলো 10, ফ্লোরিনের কত 9, একটা কি করছে গ্রহণ করছে, ইলেকট্রন সংখ্যা 10, অর্থাৎ সি নাম্বার O2 মাইনাস এবং কি ফ্লোরিন আয়নের কি ইলেকট্রন সংখ্যা কি সমান। ইমরান হাসান বিজয় বলেছে স্যার কমেন্ট গুলো একটু চেক করেন। ইমরান হাসান বিজয় আনসার দিচ্ছে সি, আনসার সঠিক। ইলিয়াস হোসেন সি, মাইদা ইসলাম সি। আশা করি বুঝতে পেরেছো। এই টপিক গুলা বলা হতো ঢাকা ইউনিভার্সিটির জন্য একটু পড়ে রাখো, কেননা যদি শর্ট সিলেবাস বলে দিয়েছে তারপর এই টপিক গুলো থেকে দিতে পারে, এগুলো থেকে সহজ প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্নগুলো যদি রিভিশন না দাও সেক্ষেত্রে কি ভুল করার সম্ভাবনা বেশি, এবং অপশনের দিকে কিন্তু তোমাকে ধোকা দিবে, কেননা তুমি প্রশ্ন তোমার কিন্তু কনসেপ্টুয়াল দিয়ে প্রশ্ন করবে, কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন হবে না। মানে ভাইয়া শর্ট সিলেবাস থেকে যে প্রশ্ন হবে অনেক বেশি কঠিন প্রশ্ন, বিষয়টা এমন না, তোমাকে কনসেপ্টুয়াল প্রশ্ন করবে, এবং কনসেপ্টুয়াল প্রশ্নে তুমি কি আটকে মানে এরকম অপশন মনে করে সেট করবে, এখানে তুমি কি এখানে দিল যে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম প্লাস, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে কি খেয়াল করতে হবে, যাতে কোনোভাবে তোমার কি মার্ক যাতে না কাটা যায়। আজকের ক্লাসের লাস্ট টপিক যৌগমূলক ইলেকট্রন সংখ্যা ও যৌথ ইলেকট্রনের সংখ্যা। এটাও সিলেবাসে নাই, তারপরে ওই যেহেতু 19-20 এসেছিল এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 17-18 এসেছিল, অর্থাৎ জাহাঙ্গীরনগরের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি কি করেছে রিপিট করেছে, অর্থাৎ তোমরা জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রশ্নগুলো কি দেখতে হবে, যেটা সময় না ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো খুব ভালোভাবে এখন সলভ করবা, এবং ওই টপিক অনুযায়ী যে ব্যাখ্যাগুলো রয়েছে অপশনের সেই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে পড়ে নিবা, কেননা তোমাকে ওই এই টপিক থেকেই অন্য একটা প্রশ্ন আসবে, কিন্তু টপিকটা তো সেম। টপিক সম্বন্ধে তোমাদের বিস্তারিত কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যান্সার করা কি অনেক কি ইজি হয়ে যাবে। কারণ নাইট্রেট আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, নাইট্রেট আয়ন যদি আমরা ইলেকট্রন বের করতে চাই আসলে পরমাণু সংখ্যা হিসাব করবো, নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত 7, অক্সিজেনের পরমাণু সংখ্যা কত 8, কয়টা আছে 3টা, যদি মাইনাস থাকে কি হবে প্লাস, আর যখন প্লাস থাকে কি হবে কি মাইনাস, ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে এখানে কি হবে 7, 3 আর 4 যোগ করলে কত হয় 25, 32, অর্থাৎ ডি নাম্বারটা অ্যান্সার। প্রিন্স রাজু বুঝলো না ভাইয়া, কোন টপিকটা বুঝেন না একটু যদি কমেন্ট করতেন। প্রিন্স রাজু ভাই একটু কমেন্ট করো, বুঝলাম না কোন টপিকটা বুঝেন নাই। অনেকে কমেন্ট করেছে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন বিদ্যমান, যদি ইলেকট্রন বের করে সেক্ষেত্রে আমাকে শুধু পরমাণু সংখ্যা হিসাব করো। নাইট্রোজেন পরমাণু সংখ্যা পারমাণবিক সংখ্যা কত 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, 8 এর সাথে এখানে কয়টা আছে অক্সিজেন 3টা, 3, যদি -1 থাকে +1 যোগ করবা, আর যদি এখানে কি +1 তাহলে কি এক কি করবা বিয়োগ করবা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের কৌশল। এমনি হাসিবুর রহমান শাহিন ডি নাম্বার, ঠিক আছে ভাইয়া। জাহিদ হাসান হৃদয় বাই, বিগ ফ্যান, থ্যাংক ইউ। তারপর থায়োসালফেট আয়নে যৌথ ইলেকট্রনের সংখ্যা কত, অর্থাৎ যৌথতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত। ইলেকট্রন সংখ্যা আর যৌথ ইলেকট্রন কিন্তু ভিন্ন রকম। যদি ইলেকট্রন বলে সেক্ষেত্রে আমরা কি পরমাণু সংখ্যা দিয়ে কি হিসাব করলে কিন্তু চলে আসে, যদি বলে যে যৌথতা ইলেকট্রন অর্থাৎ S2 3 2-, যৌথ ইলেকট্রন মানে কি সালফারের বহিঃস্তরে কয়টা যৌথ ইলেকট্রন রয়েছে, সালফারের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, কত আসলো যেহেতু এখানে 16 10 12 4, অর্থাৎ এই সর্বাধিক শক্তি স্তর কোনটা, এই 3s এবং p তে ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ এখানে কি ইলেকট্রন কত সালফারের যৌথ ইলেকট্রন কত হয় 6টা। অক্সিজেন ক্ষেত্রে কি 1s2 2s2 2p4, এখানে কত 6টা। তারপর যৌথ ইলেকট্রন মনে রাখতে হবে, গ্রুপ 16 কি কিভাবে মনে রাখে, এখানে কিন্তু গ্রুপ 16 মূল্য ও এসএসসি তে পরে, ও এস এসএসসি তে কি পরে, মানে গ্রুপ 16 এর যৌথ ইলেকট্রন বহিঃস্তরে কয়টা ইলেকট্রন রয়েছে 6টা ইলেকট্রন রয়েছে। সালফারের তাহলে কয়টা যৌথ স্তরে ইলেকট্রন কয়টা 6টা, তারপর কয়টা আছে
2টা। অক্সিজেনের 14 স্থির ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? 3টা। আমি বলছি বাইরে যদি মাইনাস থাকে কি করবা? প্লাস করবা, আর যদি প্লাস থাকে কি করবা? মাইনাস করবা। এখানে কি মাইনাস প্লাস কি করবা? প্লাস 2। তাহলে কি 6 দুগুণে 12 প্লাস 3 6 18, 18 আর 2 যোগ করলে কত? 20। তাহলে 20 আর 12 যোগ করলে 32। থায়োসালফেট আয়নের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? যদি এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা যৌথ ইলেকট্রনটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি যদি ইলেকট্রন সংখ্যাটা কি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 19-20 আসছে এবং যোজ্যতা ইলেকট্রন কি আসছে 14-15। দেখছো ঢাকা কিভাবে প্রশ্নগুলো রিপিট করে। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন মানে এই যে টপিকটা হচ্ছে তোমাকে ইলেকট্রন মানে কি অ্যানালাইসিস করে পড়তে হবে, সব পড়ে তার মাথায় থাকবে না। ব্রেনে একটা ক্যাপাসিটি রয়েছে, তোমাকে স্মার্টলি মনে করে পড়াশোনা করতে হবে। কোশ্চেন ব্যাংকটা ঘাটাঘাটি করে পড়তে হবে। একবার আসছে যৌথ ইলেকট্রন আর একবার আসছে কি ইলেকট্রন। তার মানে কি যৌথ ইলেকট্রন যদি তুমি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে তোমাকে যদি এই বছর যদি ইলেকট্রন বা যৌথ ইলেকট্রন দেয়, তুমি কিন্তু ইজিলি কি অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে ভাইয়া? অর্থাৎ যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, আসলে পরমাণু হিসাব করে নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের কত 8, 3 আর 24, 3টা অক্সিজেন আর মাইনাস থাকলে কি প্লাস 1 যোগ করবা, প্লাস থাকলে মাইনাস 1। আর যৌথ ইলেকট্রন বলে অর্থাৎ সালফারের বহিঃস্তরে কয়টা যৌথ ইলেকট্রন? সালফারের গ্রুপ 16 এর মৌল, অর্থাৎ যৌথ স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? 6টা। এই যে OH ছিল পরে এই মৌলগুলোর যৌথ স্তরে কয়টা করে ইলেকট্রন রয়েছে? 6টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে সালফার কয়টা? 2টা। 6 গুণ 2, অক্সিজেনের যৌথ স্তরে কয়টা ইলেকট্রন? 6টা। 6 গুণ অক্সিজেন 3, আমাদের মাইনাস আছে তাহলে কি প্লাস 2, যোগ করলে কত হয়? 32। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসের লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? দেখি এর অ্যান্সারটা দেখি কে কে পারো, সবাই কমেন্ট করো। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? এই প্রশ্ন আছে ক্লাসে লাস্ট প্রশ্ন। দেখি কে কে অ্যান্সারটা পারো। এমডি ইলিয়াস হোসেন ডি 2বার অ্যান্সার করেছো, বা একবার অ্যান্সার করলে তো বুঝতে পারি, তারপরে তুমি 2বার অ্যান্সার করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক কনফিডেন্স। সাদিয়া আফরিন ডি। ঠিক আছে, আমি কি বলছি কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? যদি আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, এখানে কি পরমাণু সংখ্যা কি থাকে? 4। আর কি বের করতে বলছে? ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। অর্থাৎ আমরা জানি পরমাণুতে ইলেকট্রন ও পরমাণু সংখ্যা পরস্পর কি থাকে? সমান থাকে। তাহলে এখানে কি ইলেকট্রন কত? 4। এবং কি বের করতে বলেছে? নিউট্রন সংখ্যা। এই ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বের করলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা। তাহলে 9 থেকে 4 বের করলে কত? 5। অর্থাৎ এখানে ইলেকট্রন ও নিউট্রন কি হয় নাই? সমান হয় নাই। অর্থাৎ এ নাম্বার অ্যান্সারটা হবে না। বি নাম্বার কি বলছে? ফ্লোরিন। এখানে ইলেকট্রন কত? 9টা। আর নিউট্রন কত? 19 থেকে 9 বিয়োগ, অর্থাৎ ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ। এই আয়নে কি ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা কি হয় নাই? সমান হয় নাই। তাহলে বি নাম্বার অ্যান্সার হবে না। সি নাম্বার কি বলছে? এখানে ইলেকট্রন এবং নিউট্রন। এবং এই সোডিয়ামের কি পরমাণু সংখ্যা এখানে 11। ইলেকট্রন কি হবে? একটা ইলেকট্রন কি করেছে? সে ত্যাগ করেছে। একটা ত্যাগ করেছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। 1 থেকে 11 ত্যাগ বের করলে কত হয়? 10। এবার নিউট্রন সংখ্যা কিভাবে বের করবি? এটা হচ্ছে ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ। এখানে কিন্তু 4 এর হিসাব আসবে না। ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ। 23 থেকে 11 বিয়োগ করলে কত? 12। অর্থাৎ এই আয়নে কি ইলেকট্রন 10টা, নিউট্রন 12টা। এটা কিন্তু এখানেও মিলল না। তাহলে ডি অপশনে দেখি, এখানে ইলেকট্রন কত? অক্সিজেনের পরমাণু সংখ্যা যেন 8। সেই দুইটা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। তাহলে 8 প্লাস 2, তাহলে ইলেকট্রন কত হলো? 10। এবং এই আয়নে নিউট্রন কত হলো? ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা কি করব? বিয়োগ করব। ভর সংখ্যা কত? 18, পরমাণু সংখ্যা কত? 8। তাহলে এখানে নিউট্রন কত? 10। অর্থাৎ এই ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমডি হাসিবুর রহমান শাহিন ডি, মাইরা ইসলাম ডি, ইসরাত জাহান ডি, সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে হচ্ছে কি ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ভাইয়া কি বলেছিলাম? এটাই কি লাস্ট প্রশ্ন।
এবং গুণগত রসায়নের যে এমসি ক্লাসটা নিলাম, তোমরা সকলে জানিয়ে দাও ক্লাসটা কেমন হয়েছে। যদি তোমাদের ক্লাস কন্টিনিউ করতে চাও, তোমাদের প্রতিদিনই এই পেজ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই বিষয়গুলোর লাইভ ক্লাস নেওয়া হবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করবে। এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 10 তারিখ যেহেতু পরীক্ষা, তোমার এখানে 1 ঘন্টা করে টাইম এখানে দিতে আসবা। মানে তুমি রিভিশন, মানে তুমি একটা প্রশ্ন থাকলেও তুমি প্রশ্নটা সলভ করলা বা অ্যান্সারটা দিলা, ঠিক আছে। এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ কিন্তু খুব ভালোভাবে নাম্বার পেতে হবে, শুধু 24 পেলে হবে না। কেননা 24 পেলে শুধু পাস, কিন্তু আসন সংখ্যার 5 গুণ রিটেন খাতা মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে তোমাকে এমসিকিউতে মিনিমাম 35+ পাওয়া লাগবে। আর অনেকে বলছে ভাইয়া শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, প্রশ্ন কি কঠিন না সহজ হবে, এটা ভাই তোমার কথা না। তুমি পড়ে যাও এবং তোমার নিজের পরিশ্রম যদি তুমি ঠিকভাবে করে থাকো, আল্লাহ তোমাকে অবশ্যই কি সফলতা অবশ্যই দিবে। এবং তোমার নিয়মিত নামাজ পড়বে, আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করবে যাতে তোমরা ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে যাতে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে। এবং প্রতিদিন এই পেজ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের লাইভ ক্লাস নেওয়া হবে। তোমরা যারা এই পেজে যুক্ত হও না, পেজে লাইক দিয়ে যুক্ত থেকো, মামুন স্কুল গ্রুপেও অ্যাড থেকো। এবং তোমাদের যে আজকে রিটেন ক্লাস নিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে গুণগত রসায়নের যে রিটেন ক্লাস, সেটা হচ্ছে আমি যে সাজেশনটা দিব এবং হচ্ছে যে একটু বিস্তারিত আলোচনা করবো কিভাবে তুমি রিটেন প্রশ্নগুলো লিখতে পারো। মানে ক্লাসটা আমি রেকর্ড করে ইউটিউব চ্যানেল মামুন স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।